আচ্ছা, আজ আমরা শুরু করতে চলেছি ইথার, অর্থাৎ অর্গানিকের একটা পার্টিকুলার বিশেষ এক ধরনের কম্পাউন্ড। ইথার বলতে আমরা কাদেরকে বুঝি, তার ফাংশনাল গ্রুপটাই বা কি, তাকে আমরা কিভাবে নোমেনক্লেচার নামকরণ করতে পারি অ্যাকর্ডিং টু আইইউপিএসসি পদ্ধতিতে কিভাবে নামকরণ করা সম্ভব, সেগুলো আমাদের অলরেডি জানা। আমরা এদিকে সময় নষ্ট না করে একদম শুরুতে যেটা দেখে নেব সেটা হচ্ছে ইথার। বেসিক্যালি ইথারের কত রকম হতে পারে এবং তারপর তার সোজা প্রিপারেশনে শুরু করব এবং তারপর ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসে আসবো। তো ইথার বেসিক্যালি এই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা ইথার বলে থাকি, যেখানে এই আর মিনস একটা অ্যালকাইল গ্রুপ। তো ইথারকে, এই ধরনের ইথার বেসিক্যালি হতে পারে দু রকমের। তাহলে ইথার বেসিক্যালি দু প্রকার, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ইথার বা প্রতিসম ইথার, অপ্রতিসম। তো সরল বা প্রতিসম ইথার আর অপ্রতিসম ইথার কিসের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হচ্ছে না, ইথারে অ্যালকাইল গ্রুপগুলোর প্রকৃতির উপর নির্ভর করে ইথারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দ্যাট ইজ সিম্পল ইথার বা সরল ইথার বা প্রতিসম ইথার, যেখানে দুটো অ্যালকাইল গ্রুপ সেম, একই ধরনের। আর কি, যদি কখনো এরকম হয় যে অ্যালকাইল গ্রুপগুলো ভিন্ন 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 অ্যালকাইল গ্রুপ নিয়ে ইথারটা তৈরি হয়েছে, তখন সেই সমস্ত ইথারগুলোকে আমরা বলতে পারি অপ্রতিসম ইথার। তাহলে এখানে ইথারের বেসিক ক্লাসিফিকেশন হিসাবে আমরা বলতে পারি সরল ইথার হচ্ছে এটা বা প্রতিসম ইথার, যেখানে দুটো অ্যালকাইল গ্রুপ একই। কিন্তু অপ্রতিসম ইথারের ক্ষেত্রে আমি দেখতে পারি আর ও আর ডট, অর্থাৎ এক্ষেত্রে দেখো দুটো অ্যালকাইল গ্রুপ আমার কাছে সেম না, অর্থাৎ এটা যা এটা ভিন্ন রকম। দিস ইজ সিম্পল বা সরল ইথার, এটা বা প্রতিসম ইথার। দিস ইজ কল্ড অপ্রতিসম ইথার। তো বেসিক্যালি এই প্রতিসম এবং অপ্রতিসম ইথারটাকে জানার পর আমরা এবার সোজা চলে যাব প্রিপারেশন অফ ইথার, ইথারের প্রস্তুতিতে। তো ইথারকে কিভাবে প্রস্তুত করা হতে পারে, কোন কোন সাবস্ট্রেটকে কাজে লাগিয়ে আমরা ইথারকে প্রস্তুত করতে পারি, তো সেটা যদি দেখি, দেখো তো এট ফার্স্ট আমরা শুরু করতে পারি যে প্রিপারেশন অফ ইথার, দ্যাট ইজ প্রিপারেশন অফ ইথার। আমি ইথারের প্রস্তুতিতে একদম প্রথমে দেখে নেব আমরা ইথারকে অ্যালকোহল থেকে কিভাবে প্রস্তুত করতে পারি, অর্থাৎ অ্যালকোহলকে কাজে লাগিয়ে ইথারকে বানানো সম্ভব কিভাবে। তো তাহলে ইথারের প্রিপারেশন কোথা থেকে, ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল থেকে আমরা ইথারের প্রস্তুতি দেখতে চাইছি। তো অ্যালকোহলকে আমরা একটা বিশেষ পদ্ধতিতে ইথারে রূপান্তরিত করতে পারি। কিভাবে না, দ্যাট ইজ ডিহাইড্রেশন। অ্যালকোহলের ভিতর থেকে জল বার করে নিয়ে আমরা তাকে ইথারে রূপান্তরিত করতে পারি। আমি তাতে আসছি, কিন্তু বেসিক্যালি অ্যালকোহল হতে পারে কত রকমের। সমস্ত অ্যালকোহল থেকে ইথার প্রস্তুতি অত ইজি না। ইথারকে আমরা প্রথমে অ্যালকোহল থেকে যখন বানাতে চাইছি, অ্যালকোহল বেসিক্যালি হতে পারে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি। তাহলে অ্যালকোহল, 3 ধরনের অ্যালকোহল থেকে ইথার বানানো সম্ভব কি সম্ভব নয়, সেগুলো আমরা আগে দেখে নেব। অ্যালকোহল মানে সব অ্যালকোহল থেকে ইথার বানানো যায় না। ইথার বানানোর জন্য প্রেফার্ড অ্যালকোহল হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল ইউজ করে ইথার বানানোর যে প্রসেস, সেটা ইজ নট ভেরি সুইটেবল প্রসেস। অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে ইউজ করে সাধারণত আমরা ইথার বানাতে চাইবো না। ইথার বানানোর জন্য আদর্শ অ্যালকোহল হচ্ছে একটা 1 ডিগ্রি বা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তো 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, তাহলে আমাকে প্রথমেই এটা মাথায় রাখতে হবে যে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমার জন্য ইথার বানানোর জন্য আমার কাছে আদর্শ নয়।
আদর্শ হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এবার আমরা একটা কেন আদর্শ নয় সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। ধরো আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি নিই CH3CH2OH, অ্যালকোহল থেকে ইথার হতে পারে কিভাবে? অ্যালকোহলকে যদি আমরা কি করতে পারি না, কনসেন্ট্রেটেড H2SO4 কোনো একটা প্রোটনিক অ্যাসিড এর প্রেজেন্সে যদি আমরা হিট দিতে থাকি, দ্যাট ইজ গাঢ় H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অর্থাৎ 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড বা এরকম প্রোটনিক অ্যাসিড হিসেবে আমরা কোনো ফসফরিক অ্যাসিডকেও ইউজ করতে পারি। এই অ্যাসিডের বেসিক ফাংশন হচ্ছে দিস অ্যাসিড অ্যাক্ট অ্যাজ এন ক্যাটালিস্ট, একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করে। সেই জন্য গাঢ় H2SO4 বা H3PO4 কে ইউজ করতে পারি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখানে টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন না সেটা আমরা আসছি। দেখো 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে যদি আমরা এই ধরনের অ্যালকোহলকে দিই, অবশ্যই এক্ষেত্রে 2 অণু অ্যালকোহলের প্রয়োজন হবে ইথার তৈরির ক্ষেত্রে, কারণ ইথারের লিঙ্কেজ আমরা দেখেছি ROR। তো 2 অণু অ্যালকোহলের ভিতর থেকে 1 অণু জল বেরিয়ে গিয়ে কি তৈরি করবে না ইথার তৈরি করবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে রিঅ্যাকশনটা ঘটছে না, আমরা এই অ্যালকোহলকে যদি নিই তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে দেখতে পাবো CH3 CH2O CH2 CH3, দ্যাট ইজ ডাই ইথাইল ইথার এক্ষেত্রে আমার প্রোডাক্ট। রিঅ্যাকশন কিভাবে হয়, তার মেকানিজম কি সেটা আমরা ডিটেল আসছি, কিন্তু এখানে আমার আরো একটা কথা বলে রাখা ভালো। ঠিক একই অ্যালকোহল, শুধু টেম্পারেচারের ডিফারেন্সের কারণে এই একই অ্যালকোহলকে যখন আমরা এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করব, তখন অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে তৈরি হবে এটা অ্যালকিন, অর্থাৎ H2C ডবল বন্ড CH2, এরকম একটা অ্যালকিন তৈরি হবে, প্লাস এখান থেকে H2O বেরিয়ে যাবে, এক্ষেত্রেও তাই এখান থেকে H2O বেরিয়ে যাবে। দিস দ্য বেসিক ডিফারেন্স। তাহলে আমাকে এখানে টেম্পারেচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিক্রিয়াতে আমি যদি চোখ বুঝে বলে দিই একটা অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে নিলে বিক্রিয়া ঘটালে এক্ষেত্রে ইথার তৈরি হয়ে যাবে, ঘটনাটা একদমই তাই না। এক গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে স্পেসিফিক্যালি 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখলেই এক্ষেত্রে ইথার তৈরি হবে। 170 ডিগ্রিতে গেলে এরকম একটা অ্যালকিন তৈরি হবে। এবার তোমার মনে প্রশ্নটা জাগতে পারে যে কেন 140 ডিগ্রিতে ইথারটা তৈরি হচ্ছে, 170 ডিগ্রিতে কেন অ্যালকিনটা তৈরি হচ্ছে। ঠিক, তো এই প্রশ্নের উত্তর আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি। দেখো যে ডিহাইড্রেশন প্রসেস, এই পার্টিকুলার ডিহাইড্রেশন প্রসেসের ক্ষেত্রে কি প্রোডাক্ট তৈরি হবে সেটা টোটালি ডিপেন্ড করছে কি ওই রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তির উপর। আমি যদি বলি যে অ্যালকিন তৈরি হওয়ার যে বিক্রিয়া, সেই অর্থাৎ অ্যালকোহল থেকে যে বিক্রিয়ায় অ্যালকিন তৈরি হচ্ছে সেই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তির মানটা অনেকখানি বেশি। তার ফলে যখন আমি টেম্পারেচারটাকে কম রাখছি, কম টেম্পারেচারে তারা ওই অ্যাক্টিভেশন এনার্জিটাকে রিচ করতে পারছে না। কম্পেয়ার টু কার ক্ষেত্রে? ইথার প্রস্তুতির বিক্রিয়া। আমি যদি অ্যালকোহল থেকে ইথারের বিক্রিয়া দেখি, এই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি এই অ্যালকিন তৈরির বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জির থেকে অনেকখানি কম। তার ফলে লোয়ার টেম্পারেচার, কম তাপমাত্রায় অর্থাৎ 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এই ইথার এই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিটা যেহেতু সে রিচ করে ফেলছে, তাহলে ওই টেম্পারেচারে ওই রিঅ্যাকশনের ক্ষেত্রে এই প্রোডাক্ট সে তৈরি করে দিতে পারছে। কিন্তু যখন আমরা টেম্পারেচারকে 170 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, 170 ডিগ্রিতে নিয়ে গেলে তখন এই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিটাকে সে রিচ করতে পারার কারণে এক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে আমরা এই ধরনের অ্যালকিনই পাবো। ক্লিয়ার?
তো এবার এক্ষেত্রে দেখো ব্যাপারটা ঠিক মানে আমরা কাইনেটিক্স পড়ার সাথে সাথে আমরা দেখেছি যে বিভিন্ন রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জির মানটা ভিন্ন। এবার যে রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জির মান যেরকম, আমরা যদি এই দিক বরাবর অ্যাক্টিভ এনার্জিটাকে প্লট করি, তাহলে দুটো রিঅ্যাকশনের একজনের অ্যাক্টিভেশন এনার্জি এটা, একজনের অ্যাক্টিভেশন এনার্জি এটা, তাহলে সাবস্ট্রেট এই অ্যাক্টিভেশন এনার্জি পার করলে প্রোডাক্টে আসতে পারে, আবার এই সাবস্ট্রেট এই অ্যাক্টিভেশন এনার্জি রিচ করে তবে প্রোডাক্টে আসতে পারে। তাহলে প্রোডাক্টে শিফট করতে গেলে এই অ্যাক্টিভেশন এনার্জির মানটা যেহেতু কম, তাহলে কম টেম্পারেচারে তারা এই মানটা রিচ করে যেতে পারছে। রিচ করে যাওয়ার কারণে কি হচ্ছে না, সহজে এই প্রোডাক্টটা দিচ্ছে লোয়ার টেম্পারেচারে। কিন্তু একটা হায়ার টেম্পারেচারে দেখো অ্যাক্টিভেশন এনার্জির মানটা বেশি হওয়ার কারণে হাই টেম্পারেচার না হলে কিন্তু এই অ্যালকিন তৈরি করতে পারবে না, এবং যদি টেম্পারেচারটা বাড়ায় তখন সেক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে অ্যালকিন তৈরি হবে। তাহলে আমরা চাইছি অ্যালকোহল থেকে ইথার বানাতে, তাহলে আমাকে পার্টিকুলারলি এই টেম্পারেচারেই নিতে হবে। কোন ধরনের অ্যালকোহলকে নিতে হবে? দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যালকোহল এই কন্ডিশনে প্রেফার্ড ওয়েতে এরকম একটা ইথার তৈরি করতে পারে। ঠিক? তো দেখো আমরা যদি এর মেকানিজম আসতে চাই, তো কিভাবে এই ইথারটা তৈরি করছে, আমরা যদি এর মেকানিজমটা দেখতে চাই, দেখো there is মেকানিজমটা কি না, যখন আমরা দু অণু অ্যালকোহলকে নিচ্ছি, দ্যাট ইজ CH3 CH2OH, গাঢ় সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। সেখান থেকে তৈরি হওয়া H+ আয়নটাকে এই অ্যালকোহল তার লোন পেয়ার অফ ইলেকট্রনকে দিয়ে কি করবে, ধরবে। ধরার ফলে এক্ষেত্রে দেখো কি CH3 CH2OH, H2+ এটা তৈরি হবে। তো এইটা হয়ে লাভটা কি হলো, গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে থাকা H+ এই OH-টাকে OH2+ এ রূপান্তরিত করলো। তার ফলে যেটা ঘটলো, OH তার ভিতরে লিভিং পাওয়ার যথেষ্টই কম। OH-টা এক্ষেত্রে OH2+ যখন হলো, দ্যাট ইজ গুড লিভিং গ্রুপে রূপান্তরিত হলো। কারণ অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, কার্বনের সাথে যুক্ত রয়েছে, কিন্তু অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ, দ্যাট ইজ ভীষণ আনস্টেবল একটা স্পিসিস। তার ফলে যখন OH-টা OH2 তে রূপান্তরিত হলো, লিভিং পাওয়ার বেড়ে গেল। তো নেক্সট স্টেপে দেখো কি করছে না, CH3 CH2OH এ তখন CH3 CH2OH2+ এই স্পেসিফিক রিঅ্যাকশনে এই অ্যালকোহলের নিউক্লিওফিলিসিটি কিন্তু খুব বেশি না। অ্যালকোহল কিন্তু খুব স্ট্রং নিউক্লিওফাইল না। অ্যালকোহল একটা নিউক্লিওফাইল বটে, কারণ অক্সিজেনের মাথায় থাকা লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে ইলেকট্রন রিচ করে তুলেছে বলে নিউক্লিওফাইল। এ তখন কি করবে, নর্মালি এই অবস্থায় যদি এ রূপান্তরিত না হতে পারতো, তাহলে তার নিউক্লিওফিলিসিটি এতটা বেশি নয় যে সে একে রিঅ্যাকশন করে বার করে দিতে পারতো। তার ফলে যেটা ঘটবে দেখো, এই অবস্থাতে সে রিঅ্যাকশন খুব সহজে করতে পারবে। কেন? কারণ এর লিভিং পাওয়ার অনেকখানি বেড়ে গেছে। করলে কি হবে না, করলেই ওই OH2টা বেরিয়ে চলে যাবে ভেঙে। তার ফলে এক্ষেত্রে তৈরি হবে দেখো CH3 CH2OH, এদিকে আমি C2H5 করে দিলাম, প্লাস। ওকে, তো এবার দেখো নেক্সট স্টেপে আরো একটা কি না, আরো একটা OH অর্থাৎ অ্যালকোহল সে কি করবে, সে এই H+টাকে টেনে নেবে। অর্থাৎ এই পরের স্টেপে দেখো এখানে CH3 CH2OH CH2CH3
এই স্টেপে আরো এক অ্যালকোহল OH CH2 CH3, এ তখন এই H প্লাসটাকে অ্যাটাক করবে, সঙ্গে সঙ্গে এই Hটা তার ইলেকট্রন পেয়ারগুলোকে অক্সিজেনের মাথায় রেখে দিয়ে ওই H প্লাসে বেরিয়ে যাবে। তার ফলে C2CH3 CH2O CH2CH3 এটা তৈরি হবে। পাশাপাশি CH3 CH2OH2 প্লাস তৈরি হয়ে গেল। ফার্দার নেক্সট অ্যালকোহল একে আবার অ্যাটাক করবে, রিঅ্যাকশন প্রসিড করবে, রিঅ্যাকশনটা ঘটতেই থাকবে। অর্থাৎ এই গেল আমার রিঅ্যাকশনের মেকানিজম। তাহলে এই রিঅ্যাকশন ঘটছে কিভাবে? এই রিঅ্যাকশনটা ঘটছে জাস্ট SN2 পাথওয়েতে, অর্থাৎ এখানে সাবস্ট্রেট এবং রিয়েজেন্ট SN2 মেকানিজম। আমরা যদি এই রিঅ্যাকশনের কাইনেটিক্স স্টাডি করি, কাইনেটিক্স আমাকে বলছে রিঅ্যাকশন কি না সাবস্ট্রেট এবং রিয়েজেন্ট দুজনের উপরে ডিপেন্ডেন্ট, এবং এই ক্ষেত্রে SN2 পাথওয়ে ফলো করে এই রিঅ্যাকশনটা ঘটছে। তো ক্লিয়ার? তো এই গেল 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ইথার প্রস্তুতির বিক্রিয়া। এবার দেখো, যখনই আমি অ্যালকোহলের ডিগ্রিটাকে চেঞ্জ করছি তখন কি ঘটনা ঘটবে? অ্যালকোহলের ডিগ্রি চেঞ্জ করার সাথে সাথে ধরো আমি একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে এখানে ইউজ করছি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা ইউজ করি, ধরো CH3 CHOH, এই ধরনের একটা অ্যালকোহলকে যদি আমি নিই, ঠিক গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে কনসেন্ট্রেটেড H2SO4 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি একে রাখি, তাহলে দেখো যে ঘটনাটা ঘটছে সেখানে কি না, আগের রিঅ্যাকশনটা যেভাবে ঘটেছিল এখানে এই পদ্ধতিতে রিঅ্যাকশন ঘটা খুব ডিফিকাল্ট। আগের রিঅ্যাকশনের মেকানিজম দেখেছিলাম দিস SN2 মেকানিজম, কিন্তু SN2 মেকানিজমে দেখো তাহলে এই একটা অ্যালকোহল এর নিউক্লিওফিলিক এই ইলেকট্রোফিলিক সেন্টারে এসে অ্যাটাক করে একে বার করে দেবে। কিন্তু যখন অ্যালকোহলটা 2 ডিগ্রি হয়ে গেল বা যদি 3 ডিগ্রিও হয়ে যায়, তখন রিঅ্যাকশন SN2 পথে ঘটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা যদি এই ধরনের অ্যালকোহলকে নিই, দ্যাট ইজ একটা 2 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে একটা ইন্টারমিডিয়েট অবস্থার মধ্য দিয়ে গিয়ে এখানে কি করবে, এ তখন SN2 সাথে তো পেরে উঠবে না এই রিঅ্যাকশন, তখন SN1 পথে ঘটতে পারে বা E1 এর পথেও ঘটে যেতে পারে। ঘটে গিয়ে কি হতে পারে না, এক্ষেত্রে প্রোডাক্ট দিয়ে দিতে পারে। কিরকম না, দেখো এই স্পেসিফিক রিঅ্যাকশনে প্রথমে CH3 CH3 এখানে থাকা H প্লাসটা অক্সিজেন লোন পেয়ার দিয়ে ধরলো, দ্যাট ইজ OH2 প্লাস হলো। যখনই OH2 প্লাস হলো, এই OH2 প্লাসের দেখো সাবস্ট্রেটের মধ্যে কি রয়েছে, একটা স্টেবিলিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সে কি করতে পারে, এই পথে একে ভেঙে দিতে পারে। যদি ভেঙে দিতে পারে তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, এই ক্ষেত্রে দেখো CH3 CH3 প্লাস H2O, এর এই ভাঙাটা প্রেফারেবল কার তুলনায় না, অন্য আর এক অণু OH CH3 আর এক অণু অ্যালকোহলের এইখানে গিয়ে অ্যাটাক করে একে ভেঙে বার করাটা, প্রথমত হচ্ছে আর এক অণু অ্যালকোহল থাকলেও সে এখানে অ্যাটাক করতে পারবে না, কারণ ভীষণই স্টেরিক্যালি ক্রাউডেড একটা সেন্টার। এর এই সেন্টারে ঢুকে অ্যাটাক করার আগেই সিস্টেমের স্ট্রাকচার ডিমান্ড করছে কি যদি ভেঙে বেরিয়ে চলে যায় তার থেকে বেশি স্টেবিলিটি পাবে। সেই কারণে SN2 পাথওয়েতে এই রিঅ্যাকশন ঘটার কোনো সম্ভাবনাই নেই, এইভাবে রিঅ্যাকশন ঘটবেই না। তাহলে রিঅ্যাকশন এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ওয়েতে SN1 এর মতো ঘটে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। এইবার দেখো এই কার্বোক্যাটায়নটার ফেট কি হতে পারে। এই কার্বোক্যাটায়নটা নেক্সট স্টেপে
কি করতে পারে না, নেক্সট স্টেপে আর এক অণু যে CH3CH, এই অবস্থাতে এ এই দিক থেকে গিয়ে অ্যাটাক করে জুড়তে পারে। কার্বোক্যাটায়ন দ্যাট ইজ প্লেনের হয়ে যাওয়ার পরে জোড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন এ অ্যাটাক করে এর সাথে জুড়ে গিয়ে একটা ইথার তৈরি করে দিতে পারে। এক্ষেত্রেও কিন্তু ইথার এর অ্যাটাক করাটা খুব একটা ইজি নয়, কারণ এখনো কিন্তু স্টেরিক্যালি ক্রাউডেড সেন্টার রয়ে গেছে। তবু হতে পারে রিঅ্যাকশন, খুব মাইনর অ্যামাউন্টে হলে, খুব বেশি পরিমাণ না হলেও কম পরিমাণে এ অ্যাটাকের দ্বারা এখান থেকে ইথার তৈরি হতে পারে। এ যখন গিয়ে অ্যাটাক করলো তখন কি হতে পারে, এইখান থেকে আমরা প্রোডাক্ট হিসেবে পেতে পারি CH3, অর্থাৎ এই ধরনের একটা ইথার কে প্রোডাক্ট হিসেবে আমরা পেতে পারি। এছাড়া দেখো এর একটা অপশন রয়েছে কি না, এ একটা কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নটার এর অ্যাটাক করাটার যেমন ইজি, এই পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে টেনে বার করে নেওয়াটাও এর পক্ষে ইজি। অর্থাৎ আমরা যদি দেখি যে এইখানে একটা হাইড্রোজেন রয়েছে, এ কিন্তু এই হাইড্রোজেনটাকেও ধরে নিতে পারে। তার মানে এর দুটো প্রপার্টি রয়েছে, এর নিউক্লিওফিলিক প্রপার্টিকে কাজে লাগালে তখন ইথার ফরমেশন হবে। যদি এ তার বেসিক প্রপার্টিকে কাজে লাগাই, দুটো প্রপার্টির পসিবিলিটিস রয়েছে এখানে, তখন এই পাশের কার্বন থেকে হাইড্রোজেনটাকে H+ হয়ে টেনে বার করে নেয়, তাহলে এই ক্ষেত্রে এই বন্ডেড ইলেকট্রনটাকে এই কার্বনের মাথায় দিয়ে H+ হয়ে বেরিয়ে চলে যাবে। তার ফলে এখান থেকে দেখো CH ডবল বন্ড CH2, একটা অ্যালকেনের মিক্সচার অফ এই দুটো প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ আমরা যদি অ্যালকোহল হিসাবে কি করতে পারি, এরকম একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে ইউজ করি, 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ করলে কিন্তু ইথার তৈরি হবে বটে, কিন্তু পার্সেন্টেজ খুব বেশি না। অর্থাৎ এই প্রসেসকে আমরা ইথার তৈরির ক্ষেত্রে ব্যবহার করব না, অ্যাভয়েড করব, খুব অল্প পরিমাণে ইথার তৈরি হবে। এবং একই সমস্যা কি, এখানে একটা মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হবে, যে মিক্সচার থেকে এদেরকে সেপারেট করাটাও একটা ডিফিকাল্ট। ঠিক একই রকমের আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহলকে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা যদি ইথারকে তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে সমস্যা কি না, সেক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহলের স্ট্রাকচার ডিমান্ড করছে কি CH3, 3 ডিগ্রি অ্যালকোহলের স্ট্রাকচার ডিমান্ড করছে কি কনসেন্ট্রেটেড H2SO4, আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এই কন্ডিশনে যদি 3 ডিগ্রি অ্যালকোহলকে রাখি, তাহলে এক্ষেত্রে কি ঘটবে দেখো, এক্ষেত্রে এট ফার্স্ট ও প্রোটনটাকে নিয়ে OH2+ তৈরি করবে, দ্যাট ইজ CH3 OH2+ প্রোটনেটেড হবে। প্রোটনেটেড হওয়ার সাথে সাথেই ও যেটা দেখছে সাবস্ট্রেটে ডিমান্ড করছে কি নিউক্লিওফাইলের, তো এনি নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইলই হোক, এই টারশিয়ারি কার্বন এসে নিউক্লিওফাইলে ঢুকে অ্যাটাক করাটা ভীষণ ডিফিকাল্ট। সঙ্গে সঙ্গে সেই কারণে কি করবে, এর নিজের স্ট্রাকচারাল ক্রাইটেরিয়ার কারণে সঙ্গে সঙ্গে নিজে থেকে একে ভেঙে বার করে দেবে। কেন ভেঙে বেরিয়ে গেলে এখানে তৈরি হওয়া কার্বোক্যাটায়ন মাচ মোর স্টেবল একটা কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, দ্যাট ইজ CH3 প্লাস। এই কার্বোক্যাটায়নটা তৈরি করা তার পক্ষে সব থেকে ইজি, এখানে কোনো সমস্যা মানে কোনো স্কোপই নেই এই নিউক্লিওফাইলে অ্যাটাক করতে যাওয়া। যখন কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই অবস্থাতেও দেখো নিউক্লিওফাইলের ওই কার্বোক্যাটায়নে অ্যাটাক করাটা এক্ষেত্রেও একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হবে, কারণ ভীষণই স্টেরিক্যালি ক্রাউডেড একটা কন্ডিশন এক্ষেত্রে তৈরি হয়েছে। সেই কারণে নেক্সট অ্যালকোহল কি করবে, এর বিটা পজিশন থেকে হাইড্রোজেনটাকে ধরে নেওয়াটাকেই প্রেফার করবে,
অর্থাৎ এই কার্বনের রেসপেক্টে পাশের কার্বন থেকে হাইড্রোজেনটা ধরে এখানে একমাত্র এলিমিনেশন প্রোডাক্টটাকে আমরা এক্সপেক্ট করব, অর্থাৎ CH3 C ডবল বন্ড CH2 CH3, এটাই অনলি ওয়ান প্রোডাক্ট, একমাত্র এই প্রোডাক্টই হবে। এক্ষেত্রে ওই অ্যালকোহল এই কার্বোক্যাটায়নে গিয়ে অ্যাটাক করে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে প্রোডাক্ট ইথার তৈরি করার কোনো সম্ভাবনাই থাকলো না। ঠিক, তার মানে এইটা আমাদের পুরো জিনিসটাকে যদি আমরা জিস্ট করি তাহলে দেখব যে অ্যালকোহল ডিহাইড্রেশন প্রসেসের দ্বারা ইথারে রূপান্তরিত হতে পারে, এবং অবশ্যই এক্ষেত্রে ডিহাইড্রেশন হবে দু অণু অ্যালকোহলের মধ্য থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে সেই ইথার তৈরি করতে পারে। এবং এই ইথার তৈরির ক্ষেত্রে অ্যালকোহল হিসাবে আমরা 1, 2 and 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি ইউজ করি, একমাত্র প্রেফার্ড অ্যালকোহল তৈরি মানে ইথার তৈরি হতে পারে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে, যেটা SN2 পাথওয়ে ফলো করে ইথার দিতে পারে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গাঢ় H2SO4 বা H3PO4 এর প্রেজেন্সে। কিন্তু একই রিয়াকশন যদি আমরা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলকে দিয়ে ঘটাতে চাই, সেক্ষেত্রে দেখবো যে SN2 রিয়াকশন ঘটাতে এক্ষেত্রে খুবই ডিফিকাল্ট। যখন 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ করছি, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যেহেতু সেকেন্ডারি কার্বোক্যাটায়ন খুব বেশি স্টেবল নয়, খুব কম স্টেবল নয়, তাহলে মোটামুটি মাঝারি মাপের স্টেবিলিটি পায়। সেই কারণে সে কি করতে পারে, সে উভয় প্রোডাক্টই ক্ষেত্রে তৈরি করে দিতে পারে, অর্থাৎ ইথার অ্যান্ড অ্যালকিন, অর্থাৎ অ্যালকোহলের বেসিক নিউক্লিওফিলিক দুটো প্রপার্টি দেখানোর স্কোপ সেকেন্ডারি অ্যালকোহলের রয়েছে, তার ফলে দুটো প্রোডাক্ট তৈরি হবে। এবং সেক্ষেত্রে ইথার হিসাবে যে ইথারটা পাবো তার পার্সেন্টেজ কিন্তু অনেকখানি কম। সেই কারণে আমরা সেকেন্ডারি অ্যালকোহলকেই প্রেফার করব না এই পদ্ধতির দ্বারা। টারশিয়ারি অ্যালকোহলে তো ইথার তৈরিই হয় না, কেবলমাত্র অ্যালকিন ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট। তাহলে ইথার তৈরির ক্ষেত্রে টারশিয়ারি অ্যালকোহলের নেওয়ার কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ টারশিয়ারি অ্যালকোহলকে ইউজ করে আমরা ইথার তৈরি করতে পারি না। তো এই গেল অ্যালকোহলের ডিহাইড্রেশন প্রসেসে সংঘটিত ইথারের বিক্রিয়া এবং তার একটা আউটলাইন। তো আমরা যদি এবার এই পুরো প্রসেসটাকে দেখি ভালো করে, তাহলে দেখো আমরা ইথারের যে ক্লাসিফিকেশনটা ফার্স্ট করেছি, এই ধরনের বিক্রিয়া থেকে তৈরি হওয়া ইথার কি ধরনের ইথার তৈরি হচ্ছে, এনি অ্যালকোহল তার ডিহাইড্রেশন ঘটিয়ে আমরা যে ইথারটা পাচ্ছি তাহলে সিম্পল সরল ইথার বা প্রতিসম টাইপের ইথার তৈরি হচ্ছে। ঠিক, সমস্যাটা কি, এই বিক্রিয়ার লিমিটেশনটা কোথায়? লিমিটেশন হচ্ছে এক্ষেত্রে আমরা কেবলমাত্র দুটো একই অ্যালকাইল গ্রুপযুক্ত ইথার তৈরি করতে পারি, কিন্তু আমার যদি প্রয়োজন হয় আর ও আর ড্যাশ, এই ইথারটার যদি আমার প্রয়োজন হয়ে পড়ে, এই প্রসেস ইজ নট এ সুইটেবল প্রসেস। কেন সুইটেবল নয়? কারণ আমার এরকম একটা মিক্সড ইথার, অপ্রতিসম টাইপের ইথার যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাকে অ্যালকোহল হিসাবে কি দিতে হবে, ROH প্লাস আর ড্যাশ OH, এইরকম দুটো অ্যালকোহলের মিক্সচার দিতে হবে, তাদের ভিতরে ওই রিয়েজেন্ট ইউজ করে ডিহাইড্রেট করতে হবে। এবার এই দুটোর অ্যালকোহলের মিক্সচারে যখন একই রিয়েজেন্ট দিয়ে ডিহাইড্রেশন ঘটাবো, তখন কি ঘটবে? তখন দেখো এক্ষেত্রে একাধিক প্রোডাক্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিভাবে না, যে মেকানিজমে আমরা এটা করেছিলাম, এক্ষেত্রে আমরা যদি দেখি যে ক্ষেত্রে দুটোই ROH, দু অণু ROH প্লাস ROH, দু অণু ROH থেকে এক অণু জল বেরিয়ে গেল, ইথার তৈরি হলো। তাহলে এক্ষেত্রে RO R ড্যাশ তৈরি হতে পারে। আমি যদি দেখি দু অণু R ড্যাশ OH, এখান থেকে এক অণু জল বেরোলো, দ্যাট ইজ, তাহলে এক্ষেত্রে হতে পারে R ড্যাশ ও R ড্যাশ। আচ্ছা, এটাও হতে পারে যে R ড্যাশ OH প্লাস ROH, এদের ভিতর থেকেও তো এক অণু জল বেরিয়ে যেতে পারে, দিয়ে ইথার তৈরি হতে পারে। তাহলে R ড্যাশ ও R, এই তিন ধরনের ইথারের পসিবিলিটিস মানে পাওয়ার সম্ভাবনা থাকলো। আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমি চাইছি আরো আর ড্যাশ তৈরি করতে, যদি এই প্রসেসকে ইউজ করি আরো আর ড্যাশ তৈরি করতে চাই, তাহলে এটা একটা লিমিটেশন কি, এক্ষেত্রে তিনটে প্রোডাক্টের একটা মিক্সচার পাবো,
সেই মিক্সচার যখনই পাবো তখনই স্পেসিফিক এই প্রোডাক্টের পার্সেন্টেজটা মিক্সচারে অনেকখানি কম, তো মানে পার্সেন্টেজ অফ ইল্ড এক্ষেত্রে অনেকটা কমে যাবে ফার্স্ট। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে এই মিক্সচারের ভিতর থেকে এদেরকে সেপারেট করা এটা খুবই সমস্যার ব্যাপার, তার কারণ প্রত্যেকের বয়লিং পয়েন্টের মধ্যে সামান্যতম তফাৎ, সেই তফাতের কারণে এদেরকে আইসোলেট করা স্পেসিফিক ইথারটাকে খুব কঠিন। সেই কারণে এই প্রসেস আমার একটা সুইটেবল প্রসেস নয় এই ধরনের আনসিমেট্রিক্যাল ইথার প্রিপারেশনের ক্ষেত্রে। ওকে, তো এই জায়গাতে এই সমস্যাটা দূর করা যাবে কিভাবে না, আমরা আনসিমেট্রিক্যাল ইথার কি তাহলে তৈরি করতে পারবো না? আনসিমেট্রিক্যাল ইথার কিভাবে তৈরি করা সম্ভব? দেখো, আনসিমেট্রিক্যাল টাইপের ইথার তৈরির ক্ষেত্রে সেই কারণে আমরা যে প্রসেসটাকে ইউজ করব, মানে সেই কারণে প্রসেসটা নেক্সট যে প্রসেসে আমরা যাব, সেই প্রসেসটা এমনিতেই একটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কি কারণে? কারণ আমরা আনসিমেট্রিক্যাল ইথারকে তৈরি করতে চাইছি এই প্রসেসের দ্বারা। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রসেস এই রেস্ট্রিকশনটাকে তোলার জন্য। দিস ইজ উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিস, এই পদ্ধতিতে আমরা ইথারকে সিনথেসিস করতে পারি। তো হোয়াট ইজ উইলিয়ামসন ইথার সিনথেসিস? বিজ্ঞানী উইলিয়ামসন এই সিনথেসিসটাকে করেছিলেন বলে তার নাম অনুযায়ী এই সিনথেসিসটাকে উইলিয়ামসন ইথার সিনথেসিস বলা হয়। পরীক্ষা পারপাসে খুব গুরুত্বপূর্ণ একটা সিনথেসিস হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিস আর কিছুই নয়, একটা স্ট্র্যাটেজি। ধরো আর ও আর ড্যাশ, এই ধরনের একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনকে, এই ইথারকে তাহলে তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? অন্য প্রসিডিওর বা অন্য মেকানিজমের সাহায্য নিয়ে সেটা করতে হবে। আচ্ছা, আমরা যদি ঠিক এটা ভাবতে পারি যে ইথারের ভিতরে দুটো পার্ট, আমরা এই ইথারটাকে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হিসেবে যদি দেখতে চাই, আচ্ছা আমি এটা ভাবতেই পারি ইথারের ভিতরে এরকম দুটো পার্ট থাকতে পারে। এই পার্টটা কি? এই পার্টটা ধরো আর প্লাস একটা পার্ট, দ্যাট ইজ ইলেকট্রোফিলিক একটা পার্ট, আর এই পার্টটা ও আর ডট মাইনাস একটা পার্ট। আচ্ছা, আমি যদি এই দুটো ভাগে ভাবি যে আর ও মাইনাস দ্যাট ইজ একটা নিউক্লিওফাইল, দ্যাট ইজ অ্যালকক্সাইড আয়ন, আর আর প্লাস সরাসরি আর প্লাস বলে তো কিছু হয় না। তাহলে আমরা যদি এই দুটোকে কোনো সাবস্ট্রেট থেকে নিতে পারি তাহলেই কিন্তু আমরা এই ধরনের